বন্ধুরা, অনেক দিন পর। কারণ হচ্ছে আমি আজকে প্রথমেই বলে রাখি, একটু নয়েজ আসবে, কারণ আমি ছাদে শ্যুট করছি। কারণ যেখানে আমি ভয়েস ওভার শ্যুট করি সেখানে কিছু কাজকর্ম হওয়াতে আমি বিগত দু একদিন শ্যুট করতে পারিনি। হ্যাঁ, অন্যান্য চ্যানেলে শ্যুটিং যেহেতু ক্যামেরা ফেসে হয় এবং সেটা পাখি রিলেটেড, তো পাখির নয়েজে খুব একটা ডিস্টার্ব আসে না। বাট এটা যেহেতু একটা আলাদা টপিক, তো সেই হিসাবে চ্যানেলে ভিডিও আনতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আজকের যে ঘটনাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, একটা পিকনিক রিলেটেড, এবং প্রত্যেক সানডে, রবিবার আমি সানডে এক্সক্লুসিভ এপিসোড আমি লঞ্চ করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। সেই হিসাবে এই ঘটনাটা আজকে শুরু করছি। এটা আমার সঙ্গে আমার যে বিস্তুত দাদা গোল্ডেন দা, তার বন্ধু অবিনাশ দত্ত আর রিমা দত্ত সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক পিকনিকের ঘটনা। কি অদ্ভুত না! জীবনের আশেপাশে এমন অনেক কিছু ঘটনা রয়েছে, যে অনেক কিছু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। যাদের সঙ্গে ঘটছে তারাই জানে, কারণ এটা তো আর কোনো এমন ঘটনা যায় যে টিভিতে, চ্যানেলে বা মিডিয়াতে আসবে। কিন্তু হ্যাঁ, যার সঙ্গে ঘটে সেই জানে। আজকের ঘটনায় এগিয়ে যাওয়ার আগে একটাই রিকোয়েস্টমেন্ট। আমার এই ক্যাটাগরির সব থেকে পছন্দের চ্যানেল হচ্ছে প্রেত কথা, গৌরব তপাদা। আপনারা সবাই জানেন গৌরবদা যে কথাটা বলে, আমিও সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ভূত আছে কি নেই মানতে হবে না, যারা মানেন না। তো ভূতের গল্প আমরা ছোটবেলা থেকেই শুনতে ভালোবাসি, হরর স্টোরি। আমি তো আমার বাবা মায়ের থেকে, দিদার থেকে, সবার থেকেই শুনেছি। কিন্তু হ্যাঁ, এই বড় হয়ে যে এটাই আমার একটা মানে প্রফেশন, ঠিক বলবো না, ভালোবাসার জায়গা হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারিনি। ফলে এটা আশা করি যে এন্টারটেনমেন্ট হিসাবে একটা গল্প চলছে, সেই হিসাবেই গ্রহণ করবেন। আর যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই বিশ্বাস করবেন, এটা আমার আশা। তো চলুন ঘটনা এগিয়ে যাওয়া যাক। অবিনাশের সঙ্গে এই ঘটনাটা এই কারণে আসে আমার কাছে, যে কল্যাণদার সঙ্গে 4-5 দিন আগে আমার কথা হয়। আমি এই চ্যানেলটার কথা বলি, তিনি জিজ্ঞেস করেন কি করছি না করছি। তো তিনি জানেন আমি একজন ইউটিউবে ভিডিও করি, কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছি সে জানতো না। তো সেই হিসাবে তার সঙ্গে বলি, তখন উনি বলেন যে অবিনাশ দাকে তুই ফোন করিস, ওর সঙ্গে একটা বড় ঘটনা ঘটেছিল। মানে কোন সালে সেটা উনি বলতে পারেন। তো আমি যথারীতি কল্যাণদার থেকে নাম নিয়ে অবিনাশদার বন্ধু, মানে কল্যাণদার বন্ধু অবিনাশদাকে ফোন করি। ফোনের মাধ্যমে এই ঘটনাগুলো আমি শুনি, এবং যা শুনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার বলে রাখছি, একটু আদার্স নয়েজ আসতে পারে, গাড়ি ঘোড়ার আওয়াজ, যেহেতু ছাদে শ্যুট হচ্ছে, তার জন্য আমি প্রথম থেকেই ক্ষমা প্রার্থী। আগামী এপিসোড আমি যথেষ্ট সাইলেন্ট মোডে করব, যে রুমে আমি ভয়েস ওভার করি, এখানে আপনাদের এক্সট্রা নয়েজ শুনতে হবে। তো চলুন এগিয়ে যাই। ভৌতিক পিকনিক কি ব্যাপারটা, যখন আমি অবিনাশ দাকে ফোন করি, তিনি যেরকমভাবে ঘটনা বলেছিল সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবিনাশ দা আর বউ, মানে ওনার ওয়াইফ রিমা দত্ত, অবিনাশ দত্ত, রিমা দত্ত, উনি যে কোম্পানিতে কাজ করছেন বা করতেন, এখন ছেড়ে দিয়েছেন, এখন নিজের বিজনেস করেন, যা কথোপকথনে বুঝতে পারি। 2017 সালে জানুয়ারি মাসে, 15ই জানুয়ারি, একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়, ফ্যামিলি পিকনিক। যে কোম্পানি থেকে বলা হয়, যারা যারা এমপ্লয়ি আছে তাদের ফ্যামিলি নিয়ে তারা একটা পিকনিক অ্যারেঞ্জ করতে পারে, এবং সেটা যে স্থানে হয়েছিল, ডায়মন্ড হারবার স্থানে। কিন্তু প্রপার প্লেস অবিনাশদা বলতে বারণ করেছে, এবং হয়তো তার প্রাইভেসি কিছু আছে, এবং তার কোম্পানির নামও বলতে বারণ করেছে। তো যেটা সম্পূর্ণ আমার যেগুলো মানে ঘটনা, তো তার তো ভয়েস রেকর্ড আপনাদের শোনাতে হয়, বাট যেটার এরকমভাবে আমি ঘটনা পুরো আপনাদের সামনে তুলে ধরছি। অভিনেতার সঙ্গে আমার সঙ্গে যখন কথা হয়, উনি বলেন যে যথারীতি পিকনিক একটা বাস ঠিক করা হয়, এবং ঘটনাস্থলে যাবার আগে থেকে তখনও পর্যন্ত কোনো কিছুর ঘটনার উৎপত্তি হয়নি। সবাই আমরা একত্রিত হই, এবং যথারীতি বাসে আনন্দ করতে করতে পিকনিক স্পটে গিয়ে পৌঁছি একটা বাগান বাড়িতে। সত্যিকারের বাগান বাড়িটা অদ্ভুত ছিল, কারণ তার চারিপাশে গাছপালায় ভর্তি। দেখতে গেলে মানে নেচার যারা ভালোবাসে তাদের প্রচণ্ড ভালো লাগবে। গাছপালা, পাখি, প্রজাপতি সবকিছু রয়েছে।
এবং আমরা মোটামুটি পিকনিক স্পটে যে সময় পৌঁছানোর কথা ছিল তার মধ্যে আধ ঘন্টা লেটে গিয়ে পৌঁছই। মোটামুটি তারা 11টা সাড়ে 11টায় গিয়ে পৌঁছে, 11টায় পৌঁছানোর কথা ছিল, 11:30টায় পৌঁছে। এবং বাসেই তাদের টিফিন হয়ে যাওয়াতে খাবার উদ্যোগ না হয় টুকটাক যারা ছেলেপুলেরা মানে যারা বাচ্চারা গেছিল তাদের ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন ব্যাট এই সমস্ত তারা সঙ্গে সঙ্গেই তারা বাস থেকে নেবে, এদিক ওদিক দেখে প্লেস খুঁজে খেলতে লাগে। এবং মেয়েরা যারা ছিলেন, যারা ওয়াইফ ফ্যামিলি বলতে অনেকের মা ওরাও গিয়েছিলেন, যারা ফ্যামিলি ফুল ফ্যামিলি যাকে বলা হয়। তো সেখানে যাওয়ার পর যারা মহিলারা তারা একত্রিত হয় এবং তারা বসে কেউ লুডো খেলে, তো কেউ আলাপ আলোচনা করে ওই সার্কেলের মধ্যে। আর অবিনাশ দ্বারা কি করেছিল, কিছু জন মিলে মানে সব জন্য যারা স্মোকার তারা এদিক ওদিক এক্সপ্লোর করার জন্য জায়গাটাকে, যেহেতু ন্যাচারাল একদম পরিবেশ, গাছগাছড়ায় ভর্তি, দূরে দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে যেটা সেই জায়গার বাড়ি মানে ঘটনাস্থলে। তো তারা স্মোকিং করতে ধীরে ধীরে স্মোক করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে আগে যায়। এবং ইয়ার্কি ঠাট্টা চলতে চলতে তারা যখন কিছুটা দূরত্ব, অনেকটাই দূরত্ব চলে যায় এবং তাদের মধ্যে একজন অবিনাশ দার কলিগ বলে যে অবিনাশ দা আবার ব্যাক করে চলুন, কারণ দেখা যাক আমরা আবার পিকনিক স্পটে ফিরেছি। ব্যাক করার সময় ওনারা প্রায় ধরুন 2-3 মিনিট এক রাস্তায় এসছে, যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়েই ব্যাক করছে। হঠাৎ করে দেখে যে সাইডের একটা ডিস্টেন্স, মোটামুটি আই ডিস্টেন্স অনুযায়ী যতটা আই পৌঁছে মানে ভিজুয়াল পৌঁছয়, দেখা যায় যে অবিনাশ দার ওয়াইফ রিমা দত্ত ওখানে একটা গাছগাছড়ার কাছে চুপচাপ কিছু একটা খুঁজছে বা ঘুরে বেড়াচ্ছে। অবিনাশ দা প্রথমে লক্ষ্য করেনি, তার যে কলিগ লক্ষ্য করেছে যে আরে দেখো মনে হচ্ছে যে রিমা বৌদি এখানে কি করছে। তো অবিনাশ দা সেই সময় আমাকে রিমা বৌদির কিছু ক্যারেক্টারের কথা বলে রাখা ভালো শান্তনু, যে রিমা হচ্ছে প্রচণ্ড ভীতু মানুষ, একা সে মানে রাস্তায় বেরোনো বলো, কোনো জায়গায় বেরোনো বলো, মানে সবসময় কাউকে না কাউকে সঙ্গে নিয়ে বেরোনো, এবং খুব একটা মানে নিজের মধ্যে নিজে থাকে। নিজের ছোট মানে ছোট ফ্যামিলি বলতে তাদের সন্তান কোনো মানে ইস্যু কিছু হয়নি, মানে মা বাবা হয়নি তারা সেই সময়টা 2017 কথা বলছি আমি, এখন তো হয়েছে ঠিকই। তো সেখানে কারণ ব্যাপারটা ক্যারেক্টারটা হচ্ছে সে একজন ভীতু প্রকৃতির মানুষ এবং বেশি মিলতে ঝুলতে ভালোবাসে না। সেই ক্যারেক্টার হিসাবে অবিনাশ দা যখন দূর থেকে দেখে যে সেম ড্রেস পরে একজন মহিলা মানে ঘোরাঘুরি করছে, তার ডাউট হয় যে তখন উনি বলেন যে না একই ড্রেস পরে তো শাড়ি পরে যে সবাই একটাই শাড়ি এরকম তো ব্যাপার না। তো যত কাছে এগোয় দেখে যে না, এটা অবিনাশ দা ফিল করতে থাকে যে এটা তো রিমাই এখানে কি করছে, যেখানে আননোন জায়গা, একটা জঙ্গল মতন জায়গায়, সেখানে তার ক্যারেক্টার অনুযায়ী ম্যাচ করতে পারছে না যে রিমাই কি এটা না কি। এবং সে দ্রুত আরও তার কাছে এগিয়ে যাবার মানে যে 4-5 জনে যারা স্মোকিং করতে বেরিয়েছিল তার সামনের দিকে মানে আরও কাছে আসতে থাকে। সেই সময় দেখে যে সত্যিকারের রিমা আমার বউ ওখানে দাঁড়িয়ে রয়েছে। অবিনাশ দা অবাক হয়ে বলে আরে তুমি এখানে কি করছো এরকম একটা আননোন জায়গায় ঝোপঝাড়ের মধ্যে। তখন রিমাদি আস্তে আস্তে বলে যে কি ব্যাপার, আমি কি আসতে পারি না এখানে, তো আমারই জায়গা। এগুলো মানে পরে উনি অনুভব করে ভালো লাগছিল তো এই জন্য এসছি, এদিক ওদিক দেখছি একটু, আবার তো সেই বাড়িতে গিয়ে পড়তে হবে। তো অবিনাশ দা বেশি কথা না বাড়িয়ে রিমা বৌদিকে বলে চলো আমরা ওখানেই যাই, ওখানেই মজা আনন্দ সবকিছু হবে, সবাই তো ওখানেই আছে। তো ওনাকে সঙ্গে করে নিয়ে আবার তারা পিকনিক স্পটের উদ্দেশ্যে, যেখানে বাগান বাড়িটা, সেখানে তারা রওনা দিয়েছে। তো এদিক ওদিক কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় যে অবিনাশ দার বউ মানে ওয়াইফ ওনার সেই দলের মধ্যে আর নেই, 4-5 জনের মধ্যে। কি হলো ব্যাপারটা, একদম মানে পিকনিক স্পটের ধরুন আর 10-100 পা 50 পায়ের মধ্যেই ব্যাপারটা ঘটেছে। তখন দেখে সেই দূরে বলতে একদম দূরে, মানে সামনে অনেকটা, যেখানে পিকনিক স্পট বাগান বাড়ির একটা সাইডে
যেখানে অনেক মানে যাদের যাদের ওয়াইফরা গেছেন, মারা গেছেন, বসে মানে মায়েদের দল আলাদা, বসে কথা বলতো, সেইখানে সে ওখানে পৌঁছে গেছে। অবিনাশ দেখানো তাদের যে দলটা ছিল সবাই অবাক যে এই তো এখানে ছিল, ওখানে গিয়ে কি করে পৌঁছলো, অবাক, স্ট্রেঞ্জ। তো তারাও সঙ্গে সঙ্গে ওই স্পটে গিয়ে, যেখানে যারা রিমাদি যেখানে বসেছিল আদার্স ভদ্রমহিলাদের সঙ্গে, তো ওখানে যায় এবং জিজ্ঞেস করে যে এখানে কি ব্যাপার, এই তো আমার সঙ্গে ছিল। তখন অবিনাশ দেব বলে, কেন, আমি তো অনেকক্ষণ এখানেই তো বসে রয়েছি, এদের সঙ্গে কথা বলছি, লুডো খেলছি, এবং লুডোর চালও রয়েছে তার, তখন সাপ লুডো খেলা হচ্ছে। এবং তার সঙ্গে যারা ছিল তারা প্রমাণিত করে, জানা না রিমা তো আমাদের সঙ্গেই বসে রয়েছে, আমাদের সঙ্গেই তো খেলছে এতক্ষণ ধরে, সে এমনি আননোন জায়গায় কেন যাবে একা একা? সেই গ্রুপের যারা ছিল, যারা দেখেছে, প্রত্যেকেই হতবাক যে এটা কি করে সম্ভব। আমি কথা বললাম, ডাকলাম, আমাদের সঙ্গে এলো, সেই মানুষটা বলছে এখানে যতক্ষণ আমরা স্মোকিং করতে গেছি, ব্যাক করেছি, দাঁড়িয়ে কথা বলেছি, ব্যাপারটা কি? তো সেরকম ভাবে না, এই জিনিসটা কোনো হয়তো মনের ভুল বা কোনো কিছু, কিন্তু অবিনাশ দার মনে, যেটা উনি আমাকে বলেন, যে চলতে থাকে যে কি ব্যাপারটা হলো, এরকম তো হওয়ার কথা না। রিমাকে দেখলাম, কথা বললাম, যে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটাও আলাদা, আর এখানে এসে বলছে সে এখানে বসেই রয়েছে, লুডো খেলছে। তো যাই হোক, উনি বেশি চিন্তা না করে নিজেরা আবার গ্রুপের মধ্যে মিশেছে, কথাবার্তা আলোচনা। ঘটনা যখন এরকম দেখে, সেকেন্ড যে ঘটনাটা ঘটে, সেই ঘটনা সবাইকে কাঁপিয়ে তোলে। কি ঘটনা ছিল? এই হচ্ছে প্রেম। হঠাৎ করে দেখা যায় যে অবিনাশ দা তখন যারা বসে ছিল, মানে হঠাৎ করে তারা বাচ্চাদের থেকে টেবিল টেনিস ব্যাট নিয়ে তারা একটা ছেলের মানে তারই একটা কলেজের সঙ্গে টেবিল টেনিস খেলছে, এবং যেখানে তার আই ডিস্টেন্সটা, মানে তার রাইট হ্যান্ড সাইডে তাদের যে মেয়েদের গ্রুপটা বসেছিল সেখানেই বসে তারা দুটো খেলা খেলছে, এবং তার ঠিক অপোজিট সাইডে, মানে বাগান বাড়ির ঠিক অপোজিট সাইডে পিকনিকের যে রান্নার আয়োজন, মানে ফিস্টের আয়োজন হচ্ছে, সেটা রেডি হচ্ছে। মোটামুটি তখন ঘড়িতে 12:30 পৌনে একটা এরকম হবে ওনার কথা মতো। সো খাওয়া দাওয়া মোটামুটি 2-2:30টার মধ্যে, এবং তারপরে যথারীতি অল্প বিস্তর আধ ঘন্টা এদিক ওদিক রেস্ট ফেস্ট নিয়ে আবার বাসে উঠে যে যার গন্তব্যস্থলে। এটাই একটা প্রি প্ল্যানিং ছিল। হঠাৎ করে উনি দেখেন যে রিমা আর ওখানে বসে নেই। তো উনি ভেবেছেন যে, কিন্তু হ্যাঁ, ডাউট তো ছিলই ভেতরে, ভেবেছেন যে হয়তো বাথরুমে গেছে। দেখা যাচ্ছে যে তারপরের যে মুহূর্তটা, অবিনাশ দা কি মনে হয় যে খেলবে না বলে সেও আবার একা, মানে রিমার দিকে, মানে রিমনার ওয়াইফকে খুঁজতে গেছে। কোথায় গেল ব্যাপারটা, মানে যেহেতু এতটাই সে ভীত, এবং এতটাই যে, মানে সে চোখের এদিক ওদিক হলেই তার একটা চিন্তা থাকে যে আননোন প্লেসে যদি এদিক ওদিক চলে যায় তাহলে তো মুশকিল, আবার পিকনিকের এটাই মাটি হয়ে যাবে, বা সবাই হ্যারাসমেন্ট হবে, উত্তেজিত হবে ইত্যাদি। গিয়ে যেটা উনি লক্ষ্য করেন, তার জন্য উনি কখনোই মানে প্রস্তুত ছিলেন না, যেটাকে বলা হয়। তিনি দেখেন যেখানে রান্না হচ্ছে, সেখানে কিছু যে আইটেমগুলো হয়েছিল তার মধ্যে পাঁঠার মাংস এবং মানে পোনা মাছের একটা গল্প ছিল। রিমা বৌদি মানে রান্নার ওখানে দাঁড়িয়ে, রান্নার এমন একটা, আমি স্পেসটা যেটা, মানে স্পেস যেটা ডিসক্রাইব করেছিল অবিনাশ দা, সেটা আমি বলি। বাগান বাড়ির ঠিক ঠিক পেছন দিকটার দিকে রান্নাবাড়ি এগুলো জায়গার, মানে প্রচুর বড় জায়গা আয়োজন হচ্ছিল, এবং তার ডান সাইডের দিকে রান্না যেখানে হচ্ছিল তার ডান সাইডে একটা ঝিলের মতন আছে। ঝিলের বুঝতেই পারছেন যে জঙ্গলের মতন যদি পরিবেশ হয় তাহলে ঝিলের ওই সাইডটা কিরকম হতে পারে, মানে উনি যেটা আমাকে বলেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই হিসাব মতন দেখা যায় যে হিমা বৌদি মানে উঁচু হয়ে বসে কিছু যেন একটা খাচ্ছে ওই ঝিলের সামনে বসে। তো উনি পেছন থেকে ডাকেন, রিমা তুমি এখানে কি করছো, উঠে এসো ওখান থেকে, আর একটু হলেই যদি পা পিছলে যায় তো জলের মধ্যে গিয়ে পড়বে। সেই অবস্থায় থেকে যখন রিমা বৌদির কথা যখন ঘুরে দেখেন,
মানে উনি যেটা আমাকে বলছেন যে কাঁচা মাংস, পাঁঠার মাংস যে কাঁচা অবস্থায় উনি কচকচ করে চিবিয়ে খাচ্ছেন, এবং মুখে আশেপাশে মাংস তো লেগেই, ধোয়া মাংস যেহেতু কোনো রক্তের ব্যাপার নেই, এবং তার চোখ, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু বদলে গেছে, জাস্ট লাইক একটা স্পিচার্স টাইপের। এবং সেই দেখে অবিনাশ দা আমাকে বলছে যে শান্তনু, সেটা দেখার পর আমি মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, না পাচ্ছি কাউকে ডাকতে ভয়তে, মানে আমি জাস্ট স্টেক হয়ে গেছি একটা জায়গায়, মানে আমি চিৎকারও করতে পারছি না, আমি কাউকে ডাকবার জন্য জোরও লাগাতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না। যথারীতি তখন দেখা যায় যে রেবা বৌদি সেখান থেকে উঠে আসে, সে অবিনাশ দাকে বলে, যদি তুমি এই ঘটনা কাউকে কিছু বলেছো তাহলে বুঝে নাও কি হতে পারে। এরকম এক ধরনের থ্রেটনিং। অবিনাশ দা খালি তখন বলছে যে আমি খালি দেখছি যে কি হচ্ছে ব্যাপারটা, আমার বোধগম্যের বাইরে। যথারীতি আবার নর্মাল পরিবেশ। এবার লাস্ট ঘটনা যেটা ঘটে খাবার দাবারের সময়, যেহেতু এত বড় জায়গায় একটা গ্রুপ ধরেই সবাই মানে 50-55 জনকে একসঙ্গেই বসানো হয়েছে, এবং তার মধ্যে ধরুন ওখানকার যারা রাঁধুনি যারা গেছিল তারাই সার্ভ করছে, এবং দু একজন ওখানকার কিছু মানে বাগান বাড়ির যে কেয়ারটেকার বলুন তারাও সার্ভ করে দিচ্ছে, তারাও ওখানে নিমন্ত্রিত, মানে থাকে না যেটা গার্ড হিসাবে রিমা বৌদি অবিনাশ দা একসঙ্গেই খেতে বসে। কিন্তু রিমা বৌদির বসার স্টাইল বলুন, যে আমরা খেতে বসি কিভাবে মাটিতে একটা ঠিকঠাক মতো হাঁটু গেড়ে মানে বসে আমরা যেরকমভাবে খাই, সে বসেছে মানে দুটো পায়ের উপর ভর দিয়ে বসেছে, এবং সেই লোকে কিন্তু যারা তারা গেছে তা প্রত্যেকেই দেখছে, এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে দু হাতে খাচ্ছে। বিশেষ করে যখন মাংস বা মাছের প্রশ্ন মানে সার্ভিং এর ব্যাপারটা আছে, উনি বালতি থেকে মাংস মাছ নিয়ে একসঙ্গে দু হাতে ধরে খেতে লাগেন। সেই দেখে বাচ্চা থেকে বয়স্ক লোক প্রত্যেকেই ঘাবড়ে যায়, এবং মারাত্মক লেগলে তারা চিৎকার করে ওঠে। এবং এই অবস্থায় রিমা বৌদিকে দেখে অবিনাশ দার যে অবস্থা, উনি আমাকে বলেন যে আমি জাস্ট অজ্ঞান হতে বাকি ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমি সেন্সলেস হয়ে যাব বা এই পরিস্থিতিকে কি করে ট্যাকেল করব, এবং সঙ্গে সঙ্গে রিমা বৌদি সেন্সলেস হয়ে যাবার মানে ওই মুহূর্তেই সেন্সলেস হয়ে যায়, হাতে মাছ, মুখে মাছ মানে খাবার দাবার ইত্যাদি দিয়ে তাকে ধরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে বাগান বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় একটা রুমের মধ্যে, এবং তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা। যখন ধীরে ধীরে জ্ঞান ফিরতে থাকে তখন সে অলরেডি পজেসড। এবার এই ঘটনার পর মানে আপনারা নিজেরাও, আমি আপনাদের বলছি বন্ধুরা, নিজেরা ফিল করে দেখুন এই খাবার দাবারের সময়, এই সময় যখন এরকম ধরনের এক ধরনের ঘটনা মানে খুব অস্বাভাবিক এবং বিরক্তকর ঘটনা, যে আমরা একসঙ্গে গেছি, আপনারাই পরিকল্পিত, আর আপনাদেরই বন্ধু বান্ধবের মধ্যে কারোর সঙ্গে এরকম ঘটছে, তো কি হতে পারে। তো যথারীতি তারা যেভাবেই হোক খাওয়া দাওয়া যতটুকুনি না করলে নয়, যেহেতু ওয়েস্টেজ হবে করে, তারা যথারীতি তাকে আলাদা করে মানে বাসের মধ্যে উঠিয়ে আলাদাভাবে সেন্সলেস হবা মানে একবার সেন্স আসে একবার সেন্স যায়, এবং অকথ্য ভাষায় নাকি সে তখন উল্টো পাল্টা বকতে থাকে এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে থাকে, যেটা রিমা বৌদির সঙ্গে কোনো রকমভাবেই ম্যাচ করতে চায় না। তিনি একজন সম্পূর্ণ এডুকেটেড মানুষ, এবং বিজনেস ম্যানেজমেন্ট যেটা, তিনি একজন স্টুডেন্ট, তার বিজনেস ম্যানেজমেন্ট করেছেন MBA। তো সেই হিসাব মতন দেখতে গেলে যে তার মধ্যে যে এই ধরনের ভাষা হতেই পারে না। তো তখন তিনি মানে বাসের মধ্যেই কেউ একজন তাকে বলে যে হসপিটালের ব্যাপার না, আমাদের সম্পূর্ণ কোনো তান্ত্রিক বা কোনো ওঝা বা কোনো এরকম ধরনের মানুষের কাছে নিয়ে যেতে হবে, কারণ এটা কোনো মেন্টাল ডিজিজ নয় বা কোনো রকম ডিসঅর্ডার নয়, এটা আমাদের ওনার মনে হয়। তো উনি গাইড করেন, এবং সেই হিসাব মতন তাকে একটা পীর বাবা মানে একটা মসজিদে তাকে নিয়ে যাওয়া হয়,
অবিনাশ দারা আসলে থাকতো টিটাগড়ের একটা মানে টিটাগড়ের একটা জায়গা, যেটা আমি প্লেসের নাম নিচ্ছি না। তো আশপাশে কোনো মসজিদের সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে থেকে মানে ঈশ্বরের বিরাট বড় আশীর্বাদ, যেটা অবিনাশ দা বলছেন যে যে সময় পৌঁছায় সেই সময় মসজিদ বন্ধ হবে হবে করছে, যারা সেই সময় ছিল ইত্যাদি ইত্যাদি সব করেছে, জল পোড়া, তাবিজ এবং মন্ত্র করে একটা জায়গায় আলাদাভাবে বডিটাকে মানে রিমাদিকে রাখা হয়েছিল, তাকে ঝাড়ফুঁক করা হয়, করে তাকে সুস্থ করার বন্দোবস্ত করা হয় এবং তাকে বলা হয় যে কোনো রকমভাবে 1 সপ্তাহ এবং যে তাবিজটা দেওয়া হয় যে কোনো রকমভাবে যেন 1 মাস কেন 1 মাসের উপর যেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে যে জল পড়া করে দেয় সেটা সকাল দুপুর সন্ধে ঘরে ছেটাতে বলে এবং তাকেও ছেটাতে বলে এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিস তিনারা বলেছিলেন। সেই যেহেতু তারাও স্বীকার করে যে এটা পজিশন হয়েছে, শরীরের মধ্যে কোনো আত্মা মানে এভিল স্পিরিট অ্যাট্রাক্ট হয়েছে এবং সে চায় সে একজন ছেলে শরীরে বসবাস করে, কারণ দেখুন পরে আসছে বিগতটা। তো এই করে 1.5 মাসের মতন সময় লেগেছিল রিমাদির শরীর থেকে সেই ইভিল স্পিরিটকে শরীর ছাড়া করতে। তো এটাই ছিল ঘটনা ফ্রেন্ডস। অদ্ভুত না? একটা আনন্দের জায়গায় একটা অদ্ভুত ধরনের পরিস্থিতির জন্ম হয়, যেখানে কারণ এটা আমি ফিল করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদেরই আশেপাশে যেখানে আমরা মনে হচ্ছে আনন্দের জায়গা, যেখানে আমরা মনে করছি একটা ফুর্তির জায়গা, এন্টারটেনমেন্টের জায়গা, আমাদের জগতের সাইমালটেনিয়াসলি আর একটা জগৎ রান করছে, যেখানে বিভিন্ন ধরনের এন্টিটি বর্তমান এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে কে কি হিসাবে আমাদের এই জগৎ ছেড়ে যাচ্ছে, ন্যাচারাল না আনন্যাচারাল। অনেক মানুষের তার ইচ্ছা আকাঙ্ক্ষা তার মধ্যেই থেকে যায়, যেটা খুব লক্ষ্য করা খুব মুশকিল, যেটা পরে আমরা বুঝতে পারি যে কারণ এখানে বোঝাই যাচ্ছে যে যে এভিল স্পিরিট বলুন বা স্পিরিট তার শরীরে বা প্রেতাত্মা যে শরীরে অ্যাটাক প্রবেশ করে, সে কখনোই স্বাভাবিক নয়, অনেক অতৃপ্ত ছিল যে যখন শরীর ছেড়েছিল এবং সেই হিসাব মতনই এটাই ঘটনা, সেই ঘটনা। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ ঘটনাটা যদি আপনাদের ঠিক লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার নিশ্চয়ই করবেন এবং আগামী দিন থেকে দেখুন আমার ভয়েস ওভার করা একটু অসুবিধা এখনো আছে, ধীরে ধীরে আপনাদের যদি সাপোর্ট পাওয়া যায়, খুবই ছোট বাচ্চা চ্যানেল একটা, আপনাদের সাপোর্ট পাওয়া যায় তো আমি নিশ্চয়ই আজকে যে যেরমভাবে আমি ঘটনাকে উপস্থাপন করছি আপনাদের সামনে, আমাকে 1 মাস সময় দিন, কারণ আপনারা যারাই সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলের ফ্যামিলি। তো আমি ফ্যামিলির সামনে স্বীকার করছি 1 মাসের মধ্যে আমি নিজে প্রচুর ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো আমার নিজের মধ্যে, বলার স্টাইল বলুন, ঘটনা বলার স্টাইল বলুন। যারা প্রেত কথা শুনেছেন হয়তো গৌরবদার, তাদের হয়তো খুবই খারাপ লাগবে, কারণ দেখুন আমি ওনার সঙ্গে নিজেকে ম্যাচ করছি না, কারণ ওনার বলার যে ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। এবার আমি ফেস ক্যাম ভিডিও করি অন্য সাবজেক্ট, তো এটা আমার একটা সাবজেক্ট বলে আপনাদের সামনে নিয়ে এসেছি, তো আপনাদের সাপোর্ট কামনা করি। আশা করি 1 মাসের মধ্যে এই চ্যানেলটা আমার বলা স্টাইল, আমার উপস্থাপনা সমস্ত কিছু আমি উন্নত করতে পারবো যদি আপনাদের সাপোর্ট। চলুন আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।